সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 827তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো খাগড়াছড়ির ছেলে মোহাম্মদ আশিকের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, মুসলিম বউকে চিতায় পোড়ালেন স্বামী আশিক, আজকের গল্পের টাইটেল। দেখেন, আজকের এই গল্পটা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি ঘিরে খাগড়াছড়ি মুসলিম মানুষের পাহাড়ি মানুষের জীবনযাত্রায় গল্পের মাঝে ফুটে উঠেছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যেরও কিছু কথাবার্তা আছে। সব কিছু মিলিয়ে গল্পটা আপনার মন কাড়বে। আমি নিশ্চিত করে বলতে পারি এই পুরোটা গল্প যদি আপনি শোনেন আপনি যেন গল্পের মাঝে অন্য কোনো একটা রাজ্যে হারিয়ে যাবেন। বন্ধুরা, আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের খাগড়াছড়ির ভাই আশিককে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশিক, আমার বাড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ি। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, আর কেউ নেই। পাহাড় ঘেরা কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার মা আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি পাহাড়িদের বাড়িতে কাজ করে, সাকমা উপজাতি মানুষের বাড়িতে কাজ করে খুব কষ্ট করে 2-1 টাকা ইনকাম করে আমার পরিবারটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি শুনেছিলাম বাবা মা দুজনেই নাকি প্রেম ভালোবাসা করে বিয়ে করে আমার মায়ের মূল বাড়ি ছিল হচ্ছে চট্টগ্রামে আমার বাবা কাজের সন্ধানে যায় এবং সেই সন্ধানে কাজ করতে গিয়ে আমার মায়ের সাথে আমার বাবার সম্পর্ক হয়। সম্পর্কের এক সূত্র ধরে আমার বাবা আমার মাকে চট্টগ্রাম থেকে বিয়ে করে খাগড়াছড়িতে নিয়ে আসে এবং এরপরে আমার মা আর কখনোই চট্টগ্রামে যায়নি এবং আমার নানা নানির সাথেও আমার মায়ের কোনো সম্পর্ক নেই। হয়তো কোনো একটা রহস্য বা কষ্ট আমার মায়ের মনে আছে আমার নানা নানিকে নিয়ে, যেটা আমি আমার জীবনে কখনো আমার মায়ের মুখ থেকে বের করতে পারিনি। ঠিক যখনই আমার নানা নানির কথা আমাকে বলতাম, মা খুব রেগে যেত। কখনোই আমার নানা নানির বিষয় নিয়ে মা আমার সাথে কথা বলতে চাইতো না। আমি জন্মের আগেই শুনেছিলাম যে আমার দাদা দাদি দুজনেই নাকি মারা গেছে। আমার কোনো কাকা ফুফি ছিল না। আমার দাদার একমাত্র সন্তান ছিল আমার বাবা এবং আমার বাবার একমাত্র সন্তান আমি জন্ম হওয়ার পরেও দীর্ঘ অনেক বছর আমার মায়ের গর্ভে আর কোনো সন্তান হচ্ছিল না। আমার বাবা এক পর্যায়ে নাকি অসুস্থ হয়ে মারা যায়। জানি না কী অসুখ আমার আব্বার হয়, কিন্তু আমার আব্বা চরম অসুস্থই ভুগে পাহাড়ি এলাকায় আমার বাবা মারা যায় এবং বাবা মারা যাওয়ার পরে আমার মায়ের ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। আমার মা আর আমার নানু বাড়িতে ফিরে গেল না। মা আমার সাথে খাগড়াছড়িতেই থেকে গেল। মা পাহাড়িদের বাড়িতে কাজ করে 2-1 টাকা ইনকাম করতো এবং এটা খাইয়ে পরিয়ে আমাকে আস্তে আস্তে করে বড় করতে শুরু করে। আমাদের এখানে তেমন কোনো স্কুল ছিল না। যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর মধ্যে পাহাড়ি উপজাতি মানুষরা পড়াশোনা করতো এবং বাঙালির সংখ্যা খুবই কম ছিল। এরপরও মা আমাকে একদিন স্কুলে ভর্তি করায়। যে স্কুলে আমাকে ভর্তি করায় সেই স্কুলের শিক্ষক থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রী সবাই ছিল উপজাতি। ওখানে পড়াশোনা আমি করতাম, কিন্তু সবাই আমাকে কেমন যেন একটু ভিন্ন চোখে দেখতো এবং তাদের সাথে পড়াশোনাও করতে আমার খুব বেশি একটা ভালো লাগলো না। আসলে পড়াশোনা জিনিসটাই আমার কাছে অতি বিরক্তজনক মনে হলো। তাই ছোট্ট বয়সে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে মায়ের সাথে কাজে লেগে যাই। আমার মা পাহাড়িদের বাড়িতে যেত, জুম চাষ করতো এবং তাদের আনারস সহ বিভিন্ন ধরনের বাগানে কাজ করতো। আমিও ছোটোবেলা থেকে আমার মায়ের সাথে পাহাড়িদের বাড়িতে কাজ করি। সাকমা মানুষগুলো কার কাছে কেমন সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে তারা সত্যি অনেক ভালো মনের মানুষ ছিল। সুখে দুঃখে আমার মায়ের সাথে সাকমা মানুষগুলো ছিল। আমাদের মুখে দুমুঠো খাবার যদি আমরা খেয়ে থাকি তাহলে সেটা একমাত্র সাকমা উপজাতি মানুষগুলোর জন্যই। তারা আমাদেরকে অনেক সহযোগিতা করতো। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি মোটামুটি অনেক বড় হওয়ার পরে আমার মা তখন অনেক বৃদ্ধ হয়ে যায়। মায়ের পক্ষে পাহাড়িদের বাড়িতে গিয়ে আগের মতো কাজ করা আর সম্ভব হয় না। মা তখন একেবারে মাটিতে বসে যায়। মা বসে যাওয়ার পরে আমি তখন সংসারে হাল ধরি। আমি ঠিক তখন এতটা বড় না, আমার বয়স তখন প্রায় মোটামুটি 16 থেকে 17 কাছাকাছি। তো 16-17 বয়স হলো, আমি শরীরের দিক থেকে কিন্তু খুব বেশি একটা বড়সড় ছিলাম না। আমি অনেক খাটো ছিলাম এবং আমার শরীরের স্বাস্থ্য অবস্থাও ভীষণ খারাপ ছিল। আমাকে দেখলে যে কোনো মানুষ বলবে যে আমার বয়স 7 থেকে 8 বছর হবে, কিন্তু মূলত আমার বয়স 16 থেকে 17 কাছাকাছি। অনেক মানুষ আছে অনেক বয়স হয়ে যাওয়ার পরেও শরীরের দিক থেকে খুব একটা স্বাস্থ্য বাড়ে না। আমি ঠিক তেমন মানুষদের মধ্যে একজন ছিলাম।
তো যাই হোক, এরপরে আমি এরকম করতে করতে আমি তখন পাহাড়িদের বাড়িতে কাজ করতাম, এটা ওইটা করতাম। এরকম করতে করতে চট্টগ্রামের একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, যার নাম ছিল নাজিমউদ্দিন ভাই। নাজিমউদ্দিন ভাই, তিনি আমার সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়। তিনি মূলত ফলের ব্যবসা করে। তিনি আমার কাছ থেকে এসে ফল কিনে নিয়ে যাইতো, আমার সহযোগিতায় চাকমাদের বাড়িতে যাইতো। এবং যেহেতু চাকমা মানুষগুলোর সাথে আমার সম্পর্ক অনেক ভালো, আমার মা তাদের বাড়িতে কাজ করতো, সেই সুবাদে তারা আমাকে নিজের সন্তানের মতো দেখে। আমি চাকমা পাড়ায় যেই কোনো বাড়িতে যাই, প্রত্যেকটা মানুষ আমাকে অনেক আদর যত্ন ভালোবাসে। তো সেই ক্ষেত্রে ওই ভাইটা নাজিমউদ্দিন ভাই যখন আসতো, তিনি তখন আমাকে নিয়ে চাকমাদের বাড়িতে যাইতো এবং সেখান থেকে উনি ফল ফ্রুট এটা ওইটা কিনে আনতো। আনার পরে পাইকারি ধরে কিনতো এবং কিনে ট্রাকে বোঝাই করে ইনি তা চট্টগ্রামে নিয়ে যেত এবং চট্টগ্রামে নিয়ে তিনি অনেক মোটা দামে অনেক বেশি টাকায় বিক্রি করতো। এটাই ছিল মূলত ওনার ব্যবসা। তো এরকম করতে করতে নাজিমউদ্দিন ভাইয়ের সাথে আমি প্রায় 2 থেকে 3 বছরের মতো ব্যবসা করি। উনি প্রতি আমের সিজনে, কলার সিজনে, কাঁঠালের সিজনে উনি আমার কাছে আসবে। আসার পর আমাকে নিয়ে চাকমাদের বাড়িতে যাবে এবং সেখান থেকে উনি ফল, ফ্রেশ ফল কিনে এনে এটাকে নিয়ে যাবে। তো ওনার আরেকজন বন্ধু ছিল, যার নাম ছিল হাবিব ভাই। তো হাবিব একদিন আমাকে বলে যে, দেখো তুমি কেন বারবার হচ্ছে ওর পেট মোটা করতেছো, ওকে এত সাহায্য সহযোগিতা করার দরকার কি? তুমি ওকে উপজাতিদের বাড়িতে নিয়ে যাও, ও তো আর একা যাইতে পারবে না। একটা কাজ করো, তুমি নিজেই ফল কিনো। তুমি যদি ফল কিনো এবং সেই ফল তুমি তার কাছে বিক্রি করো অথবা আমার কাছে বিক্রি করো। তা আমার মাথায় তখন বিষয়টা ঢুকলো যে নাজিমউদ্দিন ভাই আমাকে যেভাবে ব্যবহার করতেছে, উনি আমাকে ওভাবে টাকা দিত না। এক বাড়িতে নিয়ে গেলে আমাকে 50 টাকা, 100 টাকা, এর বেশি দিত না। দেখা যায় আমার সারাদিনের হাজিরাই উঠতো না। আমি তখন চিন্তা করলাম যে আমি মূলত এই ব্যবসাটা করব। আমি পাহাড়িদের বাড়ি থেকে ফল কিনবো এবং সেই ফলগুলো চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ব্যবসায়িক আছে, নাজিমউদ্দিন ভাই ছাড়া, উনি ছাড়া অনেক মানুষই আছে যারা আমার কাছ থেকে ফল কিনবে। আমার কাছে অনেকেরই ফোন নাম্বার ছিল। তা আমি তখন চিন্তা করলাম যে আমি এই ব্যবসাটাই করব। কিন্তু মূলত এই ব্যবসা করার জন্য অনেক পুঁজির দরকার, অনেক টাকার প্রয়োজন। বাট আমার কাছে আসলে অত টাকা ছিল না। আমার আম্মার কিছু টাকা ছিল, ওইটা দিয়ে আমি টুকিটাকি করে চলতাম। একটা সময় আমি তখন মায়ের কাছে গিয়ে আবদার করছি, মা আমার কিছু টাকা লাগবে, আমি এমনি এমনি একটা ফলের ব্যবসা করব। মাকে বলার পরে মা তখন আমাকে বলল যে এই ব্যবসা করতে তো টাকার প্রয়োজন, একসাথে বাগান কিনতে হবে, পাহাড়িদেরকে টাকা দিতে হবে, চাকমাদেরকে টাকা দিয়ে মানে পুরো বাগানটা কিনে ফেলতে হবে। পুরো বাগানটা কেনার পরে এরপরে বিভিন্ন ব্যবসায়িকরা আসবে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, এবং যেখান থেকে আসুক সেখান থেকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হবে। তো মূলত আগে পুঁজির দরকার। তো পুঁজি তো আসলে আমাকে কেউ দিচ্ছে না। এমন করতে করতে আমার চট্টগ্রামের আরেকটা ভাইয়ের সাথে পরিচয় হয়, যার নাম হচ্ছে কালাম ভাই। এবং কালাম ভাই তখন আমাকে পুঁজি দেয়। উনি আমাকে বলে, আমি তোকে পুঁজি দেবো, তুই মাল কিনবি এবং কেনার পরে শুধু আমাকে এই দামে দিবি, অন্যদেরকে তুই যে দামে পারিস ওই দামে বিক্রি করবি। বাট উনি আমাকে একটা দাম নির্ধারণ করে যায়। তো যেই দাম নির্ধারণ করে ওই দামে হয়তো আমার লাভ হবে না, কিন্তু সেই টাকা দিয়ে আমি পাহাড়িদের কাছ থেকে কিনতে পারবো। তো এটা দিয়ে আমি তখন ওই কালাম ভাইয়ের সাথে ব্যবসা শুরু করি। ওনার কাছ থেকে আমি মোটা দাগে অনেকগুলো টাকা নিই এবং টাকা নেওয়ার পর আমি তখন একটা আনারসের বাগান কিনি, বিশাল বড় একটা আনারসের বাগান কিনি। এবং উনি 2 ট্রাকের মতো নিয়ে যায়। তো 2 ট্রাক উনি নিয়ে যাওয়ার পরে বাকি যে মানে আনারসগুলো থাকে, ওই আনারসগুলো আমি অন্য জায়গায়, যেমন আপনার চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়িকদের কাছে আমি তখন চড়া দামে বিক্রি করি। এমন করে 1 বছর ব্যবসা করার পরে আমার অনেক টাকা প্রফিট হয়ে যায়, অনেক টাকা লাভ হয়। লাভ অংশ থেকে এবার আমি কালাম ভাইয়ের ঋণটা পরিশোধ করে ফেলি। উনি আমাকে যে টাকা ঋণ দিয়েছিল ব্যবসার জন্য, আমি তখন ওনাকে ওই টাকাটা ফিরিয়ে দিই। তো ওই টাকায় ফিরিয়ে দেওয়ার পরে আমার কাছে তখন প্রায় অনেক টাকাই থাকে। এরপরে আমি পুনরায় আবারও বাগান কিনি। তখন আমি আমের বাগান, কাঁঠালের বাগান, তারপরে বিভিন্ন আনারসের বাগান, এটা ওইটা ফলের বাগান আমি পাইকারি দরে কিনতাম। পুরোটা পাহাড় কিনে ফেলতাম, পুরোটা পাহাড় আমি কিনতাম, কিনে পাহাড়িকে টাকা দিয়ে দিতাম। এরপরে আমি 1 ট্রাক, আধা ট্রাক, এত পিস অত পিস করে আমি তখন পিস হিসাবে বিক্রি করতাম। তো এটাতে আমার খুব ভালো লাভ হইতো। এমন করতে করতে আমার আয় উন্নতি অনেক বেড়ে যাচ্ছিল। আমার বয়স তখন প্রায় 22 থেকে 23 বছরের কাছাকাছি এবং 22-23 বছরে আমি মোটামুটি অনেক টাকার মালিক হয়ে যাই। যে বাবা আমার মাকে কখনো এত সুখ দিতে পারে নাই, আমি আমার মাকে অনেক বেশি সুখ দিচ্ছিলাম। টাকা পয়সার কোনো অভাব আমি আমার মাকে দেখতে দেই নাই। যখন মা যেটা খেতে যায়, যখন মার যেটা করতে মন চায় আমি সেটাই করি। মায়ের পাশে থাকি এবং মাকে আমি খুব বেশি আদর যত্ন এবং ভালোবাসি। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি একটা আনারসের বাগান কিনি। এটা দুর্গম পাহাড়ে, মানে আমার এলাকা থেকে আমি যেখানে থাকতাম সেখান থেকে অনেক দূরে একটা পাহাড়ি এলাকাতে আমি টোটাল হচ্ছিল 2টা আনারসের বাগান কিনি এবং 2টা বাগানই অনেক বড় ছিল। তো এটা যেহেতু একটু দুর্গম এলাকা ছিল, ওখানে মানুষের বসবাস খুবই কম ছিল। কিছু চাকমাদের বাড়িঘর ছাড়া ওরকম কোনো ঘরবাড়ি ছিল না। এবং চাকমা উপজাতি যারা ওখানে বসবাস করতো তারা সবাই ছিল খাসিয়া, মানে খাসিয়া বলতে ওরা এরকম যে সব ধরনের খাবার খাইতো,
মানে একেবারে পাহাড়ি যা পাইতো সবই খাইতো। ওরা কখনো বাজার করার জন্য বাজারে যেত না, বাজারে কোনো পণ্য তারা খাইতো না। শিয়াল কুকুর থেকে শুরু করে যত যা পাইতো বন্য প্রাণী তারা তাই খাইতো। এবং এই জন্য ওই খাসিয়াগুলোকে আমরা একটু খারাপভাবে দেখতাম আর কি। এরপরও যখন ওখানে বাড়ি নেই, ওখানে বাগান নেই, বাগান নেওয়ার পরে আমি তখন কী করলাম, একটা বিষয় খুব খেয়াল করে দেখলাম যে ওই বাগানটাতে প্রচুর পরিমাণ বন্য প্রাণীরা আক্রমণ করে। যেমন শিয়াল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির বানররা এসে রাতের বেলায় আমার পাকা আনারসগুলো নিয়ে যায়। এবং এক একটা বানর 2-3টা করে আনারস নিয়ে যাইতো এবং শিয়ালও নিয়ে যাইতো। দেখা যায় অন্য প্রাণী যা অনেক ধরনের প্রাণী আছে বন্য প্রাণী আমার আনারস নিয়ে যাইতো। পরে আমি চিন্তা করলাম এটা যেহেতু একটু দুর্গম এলাকা, অনেক দূরে, তো সেখানে আমি আসলে ওরকম কোনো মানুষও নাই যে মানুষের ঘর বাড়ি আছে, বসতি আছে, কোনো মানুষকে টাকা দিয়ে পাহারা দেওয়াবো, ওরকম কোনো অবস্থাও নেই। আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, কীভাবে আমি আমার বাগানকে রক্ষা করতে পারি। একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি নিজেই বাগান পাহারা দিব। যত যাই হোক আমি নিজেই বাগান পাহারা দিব এবং পাহারা দিয়ে আমি আমার ফলগুলোকে রক্ষা করব। একটা পর্যায়ে ভাই আমি নিজেই বাগান পাহারা দিতে শুরু করি এবং সেখানে থেকে আমি বাগান পাহারা দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি যখন পাহারা দিচ্ছি দেখতে পাইতাম যে বন্য প্রাণীরা আসে, আমার হাতে তখন লাঠি থাকতো, ওইটা থাকতো এবং সুরেল থাকতো। ওইগুলো দিয়ে আমি তখন শুয়োর বা অন্য প্রাণীদেরকে দৌড়াইতাম এবং তারা তখন আর আমার ফলগুলা খাইতো না। এরকম করতে করতে 2টা পাহাড় থেকে প্রায় আমি একটা পাহাড়ের আনারস বিক্রি করে ফেলি, আর একটা পাহাড়েরও প্রায় অর্ধেকের চেয়েও বেশি আনারস বিক্রি হয়ে যায়। অল্প কিছু আনারস আছে। তো ওই সময় আমি বাগান পাহারা দিচ্ছিলাম। তো আমার সময় হঠাৎ করে আমার কাছে কেন ছিল, আমি কিন্তু আবার খুব ভালো বাঁশি বাজাইতে পারতাম। তো আমি আবার রাতের বেলা ওই সময় বাঁশি বাজাইতে শুরু করি। পাহাড়ি এলাকা তো পাহাড়ের উপরে বসে ঠান্ডা বাতাসে বাঁশি বাজানোর মজাটাই আলাদা। এবং আমার এই সুরটা যেন বাতাসের সাথে বেশি বেশি দূর দূরান্তে পৌঁছে যাচ্ছে। যদি এখানে কোনো মানুষের বসতি ছিল, তারপরেও আমার বাঁশির ওই পাগল করা সুর যদি কেউ শোনে, মুহূর্তের মধ্যে আমার প্রেমে পড়ে যাবে। আমার কাছে এরকমটাই মনে হয়। তো এরকম করে আমি সব সময় বাঁশি বাজাই। বাঁশি বাজাইতে বাজাইতে একদিন হঠাৎ করে খেয়াল করে দেখি আমি যেখানে বাঁশি বাজাই এখান থেকে অনেক দূরে একটা সাকমাদের বাড়ি, সেই বাড়ির উপরে সব সময় একটা প্রদীপ জ্বলতে থাকে। ওদের বাড়িতে ওই সময় কিন্তু কারেন্টের ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। পাহাড়িদের কোনো বাড়িতেই কারেন্ট ছিল না, তারা সৌর বিদ্যুৎ ব্যবহার করত। এবং আমি যেখানে থাকতাম আমার ওই বাগানটা যেখানে ছিল সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা ছিল না। ওখানকার মানুষরা সবাই কুপিবাতি জ্বালাতো, কুপিবাতি অথবা তাদের যে টর্চ লাইটগুলো ছিল এগুলো বান্দরবন শহরে একদিনের জন্য চার্জ দিয়ে আসতো এবং প্রায় পুরো সপ্তাহে এটা ওরা চালাতো। এরকম একটা অবস্থা ছিল। দেন আমি তখন দেখলাম যে ওইখানের মধ্যে একটা বাতি জ্বলতেছে, কেউ একজন সম্ভবত ওখানে দাঁড়িয়ে থাকে। চাঁদের আলো ছিল, তো চাঁদের আলো থাকার কারণে দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ওদের বাড়িটা কিন্তু ছিল অনেক উঁচা। ওরা বাঁশ সহ কাঠ দিয়ে বাড়িটাকে অনেক উপরে তোলে, অনেক উপরে বসবাস করে, নিচে না। কারণ নিচে থাকলে ওদেরকে হিংস্র প্রাণীরা আক্রমণ করতে পারে, বিভিন্ন বন্য প্রাণীরা। এই জন্য তারা কাঠ এবং বাঁশ দিয়ে ঘরটাকে অনেক উঁচা তৈরি করে। নিচে তারা শুয়োর সহ তাদের অন্য বন্য প্রাণী তারা পালে এবং উপরে তারা নিজেরা ঘুমায় থাকে। তো সেখান থেকে আমার মনে হলো যে বারান্দা থেকে কেউ একজন আমাকে প্রতিনিয়ত ফলো করে। তো ওই সময় আমার আনারসেরও প্রায় শেষ, আমি আর আনারসও নাই। তো একদিন আমি কী করলাম, আপনার প্রায় রাত 2টা থেকে 3টা বাজে। ওই সময় কিন্তু আবার মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না, টোটালি একদম জিরো নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্ক নেই। আমি ওখানে এই জন্য গানও শুনতে পারতাম না, জাস্ট যাইতাম বাঁশি বাজিয়ে সময় কাটাইতাম। পরে আমি একদিন হাঁটতে হাঁটতে ওই বাড়িটার দিকে গেলাম এবং বাড়িটার দিকে যাওয়ার পরে আমি যেখানে দাঁড়ালাম ওখান থেকে বাড়িটা দেখা যাচ্ছে এবং আমি স্পষ্টভাবে দেখতে পেলাম যে বাড়ির বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পাহাড়ি মেয়ে তো, এবং পাহাড়ি পোশাক পরে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে এক দেখায় দূর থেকে আমার অনেক ভালো লাগলো। আমি এক দৃষ্টিতেই তার মুখের দিকে তাকিয়ে আছি, ও ওখান থেকে আমার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে মেয়েটা তখন বাড়ির ভিতরে ঢুকে গেল। ও যখন বাড়ির ভিতরে ঢুকে গেল আমি তখন এখানে আবারও ফিরে চলে আসলাম। পরের দিন একইভাবে সন্ধ্যার সময় ওখানকার একজন ছেলে আছে, যার নাম হচ্ছে রাখাই। রাখাইয়ের সাথে আমার মোটামুটি একটু ভালো পরিচয় আছে। ও উপজাতি ছেলে রাখাই। তো আমি এর পরের দিন যখন রাখাই সন্ধ্যার সময় আমার এখানে আসতো, আমি আনারস খাওয়াইতাম এবং ওর সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক হয়। আমি তখন রাখাইরে জিজ্ঞেস করলাম যে রাখাই, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। আমি বললাম এই বাড়ির বারান্দায় একটা মেয়ে মাঝে মাঝে থাকে, ওই বাড়িতে কি কোনো মেয়ে আছে? পরে আমাকে বলে হ্যাঁ, এই বাড়িতে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে নিবিলি চাকমা বলে একটা মেয়ে আছে। তো এই মেয়েটার বাড়ি হচ্ছে এটা। বাড়ি মেয়েটা দেখতে অনেক সুন্দর। আমার পাহাড়িদের মেয়েদের মধ্যে যত মেয়ে আছে তার মাঝে এই মেয়েটা সবচেয়ে বেশি সুন্দরী, কিন্তু মেয়েটা দেখতে অনেকটা বাঙালিদের মতো। আমাদের যেরকম সাকমাদের আমাদের যেরকম চেহারা হয়, বাট এই মেয়েটার চেহারা এরকম না। মেয়েটা দেখতে অনেক সুন্দর, দেখলে মনে হবে যেন তোদের বাঙালি মেয়ে। এরকম করে আমাকে তখন রাখাই কথাগুলো বলে। রাখাইয়ের কথাগুলো শোনার পরে আমার তখন এই মেয়েকে দেখার জন্য আমার মনের ভিতরে এক ধরনের কৌতূহলের জন্ম হয়
যে রাখাই যে বললো মেয়েটা দেখতে এরকম সুন্দর হবে, এবং এই সমস্ত কথাগুলো শোনার পরে আমার ভিতর তখন ইচ্ছা জাগে যে আমি একটাবারের জন্য হলেও নিবিলিকে দেখব। তো নিবিলিকে দেখার জন্য আমি এর পরের দিন, আমার কিন্তু আনারস সব শেষ, বাগানে যত আনারস ছিল সব আনারস বিক্রি করে ফেলছে, আনারস কিন্তু আমার আর নাই। আমি এরপরেও শুধুমাত্র এই নিবিলকে দেখার জন্য আমি ওই পাহাড়ি এলাকায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, প্রতি রাতের বেলা দাঁড়িয়ে থাকতাম, এবং ও আসতো, ও তখন বারান্দায় দাঁড়িয়ে থাকতো। এভাবে একদিন, 2 দিন, 3 দিন হওয়ার পরে আমি একদিন রাখাইরে জিজ্ঞেস করলাম যে এই মেয়েটা পড়তে পারে? ও বলে না। আমি বললাম লিখতে পারে? বলে না। আমি বললাম বাঙালি ভাষায় কথা বলতে পারে? বলে হ্যাঁ। তোদের ভাষাটা কিছু কিছু বুঝে, বাট অতটা ভালো বুঝে না, মোটামুটি একটু বুঝে, বাট অত ভালো বুঝে না। তেন আমি তখন রাখাইরে বললাম যে রাখাই দেখ, তুই তো আমার খুব ভালো একটা বন্ধু, তোর সাথে আমি দীর্ঘদিন ধরে চলি, এবং তুই সাকমা হলেও আমার সাথে তোর সম্পর্কটা অনেক ভালো, তোর কাছে আমার একটা অনুরোধ, তুই কি রাখবি? ও আমাকে বলে হ্যাঁ রাখবো তো, বল না। আমি বললাম আমি এই নিবিলির সাথে কথা বলতে চাই, তুই যে তার সাথে কথা বলতে চাই, তুই আমার সাথে একটু কথা বলাই দে না বন্ধু। তো আমাকে বলেছে ঠিক আছে আমি কথা বলাই দিব, কিন্তু কি করে, ও তো বাড়ি থেকে বের হয় না, সবসময় বাড়ির মধ্যেই থাকে, ও বাড়ির বাইরে আসে না। আমি তখন বললাম তুই যদি চেষ্টা করিস তাহলে তুই পারবি। আমি ওরা তখন কিছু টাকা দিলাম, দেওয়ার পর আমি বললাম যে আগামী দিন সন্ধ্যার পরে তুই নিবিলিকে আমাকে একটা জায়গায় নিয়ে আসবে, একটা জায়গার ঠিকানা দিই। আমাকে বল আমি আনতে পারবো কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করব। এই কথা বলার পরের দিন রাখাইকে আমি যেই ঠিকানা দিয়েছিলাম সেই ঠিকানাকে আমি দাঁড়িয়েছি। সন্ধ্যায় গরুর সময় তখন প্রায় 7টার কাছাকাছি আমার বন্ধু রাখাই তখন নিবিলিকে নিয়ে আসে, এবং সাকমা পোশাক পরিহিত একটা মেয়ে খুব সুন্দর করে সাজুগুজু করে আমার সামনে আসে, যাকে এক দেখায় যে কোনো মানুষ দেখলে পাগল হয়ে যাবে। অদ্ভুত সুন্দরের চেহারা নিয়ে মেয়েটা যখন আমার সামনে এসে দাঁড়ায়, আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। এক দেখা মনে হয় আমি যেন তার প্রেমে পড়ে গেছি। একটু একটু করে আমার সামনে আছে, সামনে আসার পরে আমি তার দিকে তাকিয়ে আছি। আমি তখন আমার বাসায় কথা বলি, এই মেয়ে তখন মুসকি মুসকি হাসে, কোনো কিছু বলে না। আমি রাখাইরে বললাম যে রাখাই তুই একটু দূরে গিয়ে দাঁড়া, আমি একটু সাথে কথা বলি। এটা বলার পর রাখাই একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার সাথে কথা বলতেছি। আমি বললাম ও আমি হয়তো 10টা কথা বললে ও 2 থেকে 3টা প্রশ্ন, মানে 2 থেকে 3টা কথা বুঝে, এবং যেগুলো বুঝে এগুলোরও বাংলা উত্তর দেয় খুব কষ্ট করে। ও আসলে খুব বাংলা ভাষায় কথা বলতে পারে না। পরে আমি বললাম, শুধু আমি এটাই বললাম যে আমি প্রতিদিন এখানে আসব, এবং তুমি রাখাইয়ের সাথে এই জায়গায় আসবা, আসলে পরে আমি তোমার সাথে দেখা করব এবং তোমার সাথে আমি কথা বলবো। এইভাবে আমি ওই দিন মেয়েটার সাথে প্রায় আধা ঘন্টার মতো কথাবার্তা বলি। আধা ঘন্টা কথাবার্তা বলার পরে রাখাইরে তখন বলি যে ঠিক আছে ওরে নিয়ে যা। রাখাই তখন ওকে নিয়ে যায়, ওর বাড়িতে নিয়ে যায়। অ্যান্ড এরপরে প্রায় প্রত্যেক দিনে সন্ধ্যার পরে আমার একটা মোটরসাইকেল ছিল, আমার এই মোটরসাইকেলে করে আমি সোজা হচ্ছে রাখাইয়ের বাড়ি ওখানে চলে যেতাম, রাখাইকে নিতাম, এবং রাখাইকে নেওয়ার পরে আমি ওই তীরের পাড়ে গিয়ে দাঁড়াতাম। একইভাবে হচ্ছে রাখাই গিয়ে নিবিলকে নিয়ে আসতো। আসার পরে আমি তার সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম। 1 দিন 2 দিন 3 দিন সবসময় এভাবে কথা বলতে বলতে একদিন আমি তার হাত চেপে ধরলাম। ঘুটঘুটে রাতের ওই অন্ধকারে পাহাড়ি পরিবেশে, মনোমুগ্ধকর পরিবেশে আমি যখন ওর হাত চেপে ধরলাম, ও তখন শরীরটা একেবারে শীতল করে গেল। আমার হাতটা ধরা আমি যখন ওর হাতটা ধরলাম মনে হলো আমি যেন একটা ফোমে হাত দিয়েছি। একেবারে নরম তুলতুলে ওই হাতে স্পর্শ করার পরে আমি তাকে টান দিয়ে আমার বুকে জড়িয়ে ধরলাম। এই পর্যন্ত কিন্তু ভালোবাসি কথাটা বলা হয়নি। বুকে জড়িয়ে ধরার পরে আমার মুখটা ওর কানের কাছে নিয়ে এই প্রথম তাকে আমি বললাম যে নিবিলি আমি তোমাকে ভালোবাসি। ও তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি না আমার ভালোবাসি এই কথাটা ও বুঝছে কিনা। আমার মন মতো সেদিন আমি তাকে আদর করি, কিন্তু ও কোনো শব্দ করে না, কোনো রকমের কোনো কিছু বলে না। এরপর থেকে আমি প্রতিনিয়ত রাখাইলের মাধ্যমে আমি নিবিলিকে আমার কাছে আনতাম, এবং 1 অক্ষর 2 অক্ষর করে তাকে বাংলা ভাষায় কথা বলা শিখাতাম। এরকম করে অনেক দিন ধরে তার সাথে কথাবার্তা বলার পরে একটা পর্যায়ে ও মোটামুটি বাঙালি ভাষায় কথা বলতে প্রায় অনেক অংশেই পারদর্শক হয়ে যায়। খুব সুন্দর করে বাংলা ভাষায় তখন কথা বলতে পারে। ও যখন বাঙালি ভাষায় কথা বলে আমার তখন শুনতে অনেক ভালোই লাগে। আমার কাছে মনে হয় যে অনেক বছর পরে আল্লাহ হয়তো আমার দিকে ফিরে তাকিয়েছে। আমি এমন একটা মানুষকেই আমার মনে মনে চাচ্ছিলাম, যে মানুষটাকে আমি নিজের মতো করে শিখাবো, নিজের মতো করে তৈরি করব, নিজের মতো করে ভালোবাসবো, যে মানুষটা শুধু আমাকে জানবে, শুনবে, বুঝবে, আমি ছাড়া অন্য কোনো মানুষ তার ওই অস্তিত্বে থাকবে না। ঠিক যেমনটি চেয়েছিলাম আমি তেমনটিই পেয়েছিলাম। আমি জানি না নিবিলিকে কোনো মানুষ দেখলে বিশ্বাস করবে কিনা যে সে উপজাতি। আমি যদি তার সত্যিকারে তাকে না দেখাই বা তার সম্বন্ধে না বলি, কেউ বিশ্বাস করবে না যে নিবিলি একটা উপজাতি মেয়ে। দেখলে মনে হবে সে টোটালি যেন বাঙালি মেয়ে, একেবারে চোখ, নাক, ঠোঁট সমস্ত কিছু বাঙালিদের মতো, শুধু মুখের বাসাটা ওই পাহাড়িদের।
তো যাই হোক, আমি তখন ওই মুখের ভাষাটা পরিবর্তন করার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। এরকম করে 1 দিন 2 দিন 3 দিনের চেষ্টায় আমার ভালোবাসার মানুষ নিবিলি তখন সম্পূর্ণ বাংলা ভাষায় খুব সুন্দর করে কথা বলতে পারত। ওর বাংলা ভাষা শুনে আমি নিজেও মুগ্ধ হয়ে যেতাম। এইভাবে অনেক দিন ধরে প্রায় 1 থেকে 2 বছরের মতো নিবিলির সাথে আমার এই সম্পর্ক থাকে। আর এই প্রতিটা সম্পর্কই আমাকে রাখাই করে দেয়। রাখাইয়ের কাছে যাইতাম, রাখাই এনে দিত এবং ও পাহারাও দিত। আমি বনের ভিতরে বসে ওর সাথে কথা বলতাম, বাইরে গিয়ে রাখাই পাহারা দিত। এমন করতে করতে অনেকবার ওর সাথে আমার শারীরিক সম্পর্কও কিন্তু হয়ে যায়। বাট এটা রাখাই জানে না। রাখাই কিন্তু আমাকে সবসময় বলে যে ওর সাথে কোনো রকমের সম্পর্ক করবি না, অবৈধ সম্পর্ক বা এরকম কোনো কিছু করবি না, যেহেতু ও আমাদের ধর্মের মেয়ে, তুই তাকে ভালোবাসিস এবং সেজন্য আমি এনে দিই, কিন্তু কখনো এই ধরনের কাজ করবি না। এবং মেয়েটার বয়স অনেক ছোট, আমাকে এই বলে। তো যার জন্য আমি এই ধরনের কথায় রাখাই রে বললাম না, কিন্তু ওর সাথে আমার অবৈধ সম্পর্ক হয়, অনেকবারই হয়। এমন করতে করতে আমার পরিবার থেকে তখন আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল, কারণ আমার আম্মু তো অসুস্থ ছিল আর আমার বাসায় কোনো মানুষ ছিল না। আমি তখন ব্যবসা বাণিজ্য করতেছি, বিভিন্ন জায়গায় পাহাড় কিনতেছি, বাগান কিনতেছি, আমি ভালো টাকা ইনকাম করতেছি। তো আমার আম্মু তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে, এভাবে আর আমাকে বাইরে রাখবে না, বিয়ে করাই দিবে। তো বিয়ে যখন আমাকে করাই দিবে, বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছে আমার আম্মু। তো এখন আমি তার আম্মুকে বলতে পারি না যে আমি একটা চাকমা মেয়েকে পছন্দ করি যার নাম হচ্ছে নিবিলি। এখন নিবিলির কথা শুনলে তো আম্মু খুব রেগে যাবে, কোনোভাবে আমাকে মানবে না, এবং এটা তো মানার প্রশ্নই আসে না। আমি একজন মুসলিম ছেলে হয়ে কিভাবে একটা চাকমা উপজাতি মেয়েকে বিয়ে করব? এবং এটা তো নিবিলির পরিবারও মানবে না, আমার পরিবারও মানবে না। দেন এরপর আমি তখন নিবিলির সাথে বিষয়টা নিয়ে নিরিবিলি বসে কথা বলি। আমাকে বলি যে দেখো, আমার পরিবার থেকে আমার আম্মু এরকমভাবে আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে যে তিনি আমাকে বিয়ে করাই দিবে। বাট আমি এখন কী করব, তুমি আমাকে বলো। ওর কাছে মন খারাপ করে যখন দুঃখের কথাগুলো বলি, ও তখন আমাকে বলে তুমি বিয়ে করে ফেলো, এরকম করে বলে। মানে ও যখন আমাকে বলে আমি বিয়ে করে ফেলি, আমার তখন খুব খারাপ লাগে। আমার কাছে মনে হয় ও আসলে জানে না যে আমি বিয়ে করলে কী করব। এতটাই বোকা স্বভাবে একটা মেয়ে ছিল, সভ্য জগৎ সম্বন্ধে তার কোনো রকমের অভিজ্ঞতা নাই। এবং ওরে আমি কখনোই দেখি নাই পাহাড়িদের ওই আঞ্চলিক পোশাক ছাড়া অন্য কোনো পোশাক পরিধান করতে বা অন্য কোনো পোশাক পরতে। ওই সবসময় পাহাড়িদের ওদের যে ধর্মীয় পোশাকগুলো থাকে, গচ্ছিত পোশাক, ওগুলোই পরে। তো আমাকে বলে তুমি বিয়ে করো, সমস্যা নেই। আমি তখন তারে বুঝাইলাম যে বিয়ে যদি করি তাহলে এরকম আমার বউ হবে, আমার বউর সাথে আমার থাকা লাগবে, আমি তোমার সাথে থাকতে পারবো না। ওই মেয়ে আমাকে ধরবে, আমাকে স্পর্শ করবে। এরপরেও নিবিলি আসলে খুব ভালো করে বুঝে না। যাই হোক, একটা পর্যায়ে আমি তাকে বুঝাতে সক্ষম হলাম যে অন্য কাউকে বিয়ে করলে আমি তার সাথে থাকতে পারবো না, এবং আমি তাকে বিয়ে করার জন্য সম্পূর্ণ রকমের প্রস্তাব দিলাম। কিন্তু কোনোভাবে ও রাজি হয় না। মানে রাজি হয় না বলতে, আসলে বুঝেই না যে কী করতে হবে। একটা পর্যায়ে আমি তাকে যখন বুঝাতে ব্যর্থ হই, আমি তখন রাখাইয়ের সাহায্য নিই, যে রাখাই আমাকে নিবিলির সাথে সম্পর্ক করাই দিল এবং নিবিলিকে প্রতিদিন তার ঘর থেকে ডেকে এনে আমার সাথে 1 ঘন্টা করে থাকার সুযোগ করে দিল। আমি সে রাখাইয়ের কাছে বলি যে রাখাই, এমন এমন ঘটনা, নিবিলিকে আমার ভালো লাগে, এবং ভালো লাগে বলতে তুই তো সব কিছুই জানিস, আমি ওকে নিয়ে পালিয়ে যেতে চাই, আমি ওকে নিয়ে এখানে থাকবো না, এবং আমার কাছে খুবই খারাপ লাগে, আমার পরিবার থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। সো আমি নিবিলিকে নিয়ে এখান থেকে চলে যাব, আমি নিবিলিকে অন্য কোথাও নিয়ে যাব, আমাদের এলাকায় নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি ওকে বিয়ে করব। তুই একটা কাজ কর, তুই নিবিলিকে তুই বুঝা। আমি তো আমার মতো করে বুঝাচ্ছি, ও কি বুঝে না নাকি সেটা আমি জানি না, তুই একটু সাথে কথা বল। এবং এই কথাটা বলার পরে কেমন জানি আমি খেয়াল করে দেখলাম যে রাখাইয়ের মুখটা কালো হয়ে গেল। মানে অনেক উৎফুল্ল হাসি মুখেই ছিল, বাট আমি যখন বললাম যে নিবিলিকে নিয়ে পালিয়ে যাব, তো তখন কেমন জানি মুখটা একটু কালো করে ফেললো। যাই হোক, এর পরের দিন আমি যখন সন্ধ্যার পরে আবারও আসলাম, এসে বললাম যে নিবিলিকে ডেকে আন। ও তখন যায়, গিয়ে নিবিলিকে ছাড়াই চলে আসে। আজকে প্রায় 2 বছরের মতো নিবিলির সাথে আমার সম্পর্ক। কোনোদিনও রাখাই নিবিলিকে আনতে গিয়ে শূন্য হাতে ফিরে নেয়, খালি হাতে ফিরে নেয়। সবসময় নিবিলিকে নিয়েই ও ঘর থেকে আসছে। কিন্তু আজকে রাখাই একাই চলে আসলো। আমি যখন বললাম নিবিলি কোথায়, ও বলে আমি আনতে পারি নাই, ও আসে নাই। আমি বললাম কী বললে, ও আসে নাই? ও আমাকে এত ভালোবাসে, এত মধুর সম্পর্ক ওর সাথে আমার, এটা 1 দিন 2 দিন না, প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে, তাহলে ও আসবে না কেন? রাখাই তখন একই কথা বলতেছে, আমি জানি না ও কেন আসবে না, কিন্তু ও আসে না। আমি অনেকবার বলছি আসার জন্য, আসার কথা বারবার বলছে, ও একটা কথা বলছে ও যাবে না। আমি তখন খুব বিপক্ষে পড়ে যাই। আসলে উপজাতিদের বাড়িতে আমি যাই ঠিক আছে, কিন্তু আমার এরিয়াতে, বাট এই এরিয়াটা তো আমার জন্য অনেক দূরে, এটা আমার এলাকা থেকে অনেক দুর্গম পাহাড়ের দিকে। তো সেখানে ওদের বাড়িতে গেলে ওরা কী মনে করে না মনে করে, আমাকে বাড়িতে ঢুকতে দেয় না, আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। আমি তো বুঝতে পারতেছিলাম না। তা আমি তারপরও রাখাইয়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে, রাখাই যেমনি পারিস তুই একটু নিবিলিকে বুঝিয়ে শুনে আমার সামনে একটু নিয়ে আয়, আমি ওকে ছাড়া বাঁচবো না। সে এলাকাটা এরকম এলাকা ছিল না মোবাইল ফোন ইন্টারনেটের কোনো ব্যবস্থা। আমি বললে হয়তো কেউ বিশ্বাস করবেও না, আমি জানি।
ওই এলাকাটা এখনও এমন একটা এলাকা যেখানে মানুষের হাতে হাতে মোবাইল ফোন আছে, বাট সেখানে কোনো মানুষ মোবাইল ফোন চিনেই না। অনেক মানুষ আছে তারা মোবাইল ফোন চিনেই না, মোবাইল ফোন ব্যবহারও করে না। এবং সেখানে রাখাইর সাথে মানে এই নিবিলির সাথে যোগাযোগ করার আমার অন্য কোনো রাস্তার ছিল না। আমি আর নিবিলির সাথে যোগাযোগ করতে পারলাম না, অনেক চেষ্টা করি এবং 1 দিন 2 দিন 3 দিন এরকম করে দিনগুলো কাটতেছে, বাট নিবিলির সাথে আমার আর কোনো যোগাযোগ হচ্ছে না। এবং আমি সন্ধ্যার পরে যে জায়গায় দাঁড়িয়ে নিবিলিকে আগে দেখতাম ওই বারান্দায়ও নিবিলি আর আসে না, ও বাসা থেকে বেরই হয় না, একদম রুমের ভিতরে বন্দি হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন এরকম করে কান্নাকাটি করি। এবং একদিন যখন আমি রাখাইয়ের বাড়িতে যাই, সেদিন রাখাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমাকে বলে যে নিবিলি তোমার সাথে দেখা করে না, ও তোমার সাথে দেখা করতে আসতে চায় না, কিন্তু তুমি কেন প্রতিদিন বেহাইয়ার মতো ওর সাথে দেখা করতে আসো এবং আমাকে বিরক্ত করো। আমি তোমাকে আজকে বলে দিলাম, আজকের পর থেকে তুমি আর এই এলাকাতে আসবা না। এবং আমিও যাতে নিবিলির সাথে তোমার সম্পর্ক আর হতে না দেখি। আমিও চাই না যে আমার ধর্মের একটা মেয়ে অন্য ধর্মের কোনো একটা ছেলেকে বিয়ে করুক বা অন্য ধর্মের কোনো একটা লোকের কাছে চলে যাক। এই বিষয়টা আমি তখন পুরোপুরিভাবে বুঝতে পারি যে হয়তো রাখাই একাই নিবিলিকে আটকেই ফেলছে আমার কাছে আসার জন্য, কিন্তু রাখাই ছাড়া তো নিবিলিকে কাছে পাওয়ার অন্য কোনো রাস্তা আমার খোলা নেই। আমি অন্য কারো মাধ্যমে নিবিলিকে পাবোই না, একমাত্র রাখাই চাইলে নিবিলির সাথে আমার সম্পর্কটাকে জোড়া দিয়ে দিতে পারবে। খুব বিপাকে পড়ে যাই, খুব কষ্টে পড়ে যাই, মাথার মধ্যে তখন কোনো কিছুই থাকে না। একটা জিনিসে তখন মাথায় ঘুরপাক আছে যে যেই কোনো কিছুর বিনিময় হোক না কেন আমার নিবিলিকে লাগবে, বেঁচে থাকার জন্য আমার নিবিলিকে খুব প্রয়োজন, আমি ওকে ছাড়া বাঁচব না। খুব কান্নাকাটি করি, মন খারাপ করি, চিৎকার করি, চেঁচামেচি করি, কিন্তু তাতে কোনো লাভ হয় না। না পারি মনের দুঃখের কথা মাকে বলতে, না পারি অন্য কাউকে বলতে। একমাত্র বলার জায়গা ছিল রাখাই, কিন্তু ওর কাছে যাওয়ার পরেও ও আমার সাথে একইভাবে খারাপ ব্যবহার করে। ওর মাধ্যমেও আমি কোনো রকমের সাহায্য সহযোগিতা কিছুই পেলাম না। এরকম করতে করতে অনেক দিন কেটে গেল। আমি আর রাখাইকে দেখার জন্য, নিবিলিকে দেখার জন্য সেই দুর্গম পাহাড়ে যাই না। প্রায় 10-15 দিন পরে আমি যখন রাখাইরে দেখার জন্য রাখাইর বাড়িতে যাই, এবং তখন আমি একটা বিষয় জানতে পারি, যেটা জানার পরে আমার মাথায় আসমানটা ভেঙে পড়ে। আমি চিৎকার করে কেঁদে উঠে যখন আমি জানতে পারি যে আমার ওই বিশ্বস্ত বন্ধু রাখাই নিবিলিকে বিয়ে করে, এবং বেশ কিছুদিন আগে তাদের ধর্মীয় অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এবং এটা বুঝতে পারার পর আমার কাছে মনে হলো যে আমি যদি কখনো রাখাইকে পাই তাহলে আমি রাখাইকে জিন্দা কবর দিয়ে ফেলবো। ও আমার সাথে এত বড় বেমানিটা কীভাবে করতে পারলো? ও আমার নিজের এত ক্লোজ একজন বন্ধু ছিল, যাকে আমি আমার জীবনের চাইতে বেশি বিশ্বাস করতাম। টাকা পয়সা যখন যা লাগতো আমি বাগানের প্রায় সব টাকা আমি ওই সময় রাখাইকে দিয়ে দিতাম, কারণ রাখাই আছে মানেই নিবিলি আছে, আমি এটা মনে করতাম। কিন্তু সেই রাখাই নিবিলিকে বিয়ে করবে এটা আমি কখনো ভাবতেও পারি নাই। তো রাখাইর এলাকার অন্য অন্য চাকমা ছেলেগুলোর সাথে তখন আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়, এবং সম্পর্ক হওয়ার পরে আমি প্রায় সেই এলাকাতে যাই। যদিও রাখাই আমাকে যাইতে মানা করে, কিন্তু অন্য ছেলেগুলো রাখাইয়ের সাথে ঝগড়া করে যে ও আসবে আমাদের এলাকাতে, তোর সমস্যা কী, তুই তো বাধা দিতে পারিস না। এরপর অন্য ছেলেগুলো যখন রাখাইয়ের উপরে খেপে যায়, রাখাই তখন আমাকে আর বাধা দেয় না। আমি তখন প্রায় সব সময় ওই রাখাইয়ের এলাকাতে যাই এবং সেখানে অন্য ছেলেগুলোর সাথে তাস খেলি, এটা ওইটা করি, শুধুমাত্র নিবিলিকে একটা নজর দেখার জন্য। নিবিলিকে যদি আমি কোনোভাবে কোনো জায়গায় এক নজর দেখতে পাই, তবে আমার এই যে এখানে কষ্ট করে আসা এবং এত ত্যাগ এত তিগিত্যা সমস্ত কিছু পার পেয়ে যাবে, আমি সব কিছু থেকে বাঁচতে পারবো। নিবিলির জন্য আমার তখন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি তখন পাহাড়ের মধ্যখানে আমি আর রাখাইয়ের অন্য অন্য বন্ধুগুলো মিলে কাঠ খেলতাম। এভাবে 10-15 দিন কাঠ খেলার পরে একদিন সন্ধ্যা রাতে রাখাই তখন আসে আমাদের সাথে কাঠ খেলার জন্য। রাখাই কিন্তু আবার খুব ভালো তাস খেলতে পারতো। তো আমরা তখন ওখানে টাকা দিয়েই খেলতাম, মানে টাকা দিয়ে খেলতাম, যেটাকে একরকম জুয়া বলে, ওরকম জুয়াই খেলতাম। তো সেখানে জুয়া দিয়ে খেলতে খেলতে একদিন রাখাই এসে সে বলে সে খেলবে, এবং রাখাইয়ের সাথে তখন আমার সম্পর্কটা এরকম হয়ে গেছে যে রাখাইয়ের সাথে নিরিবিলির বিষয়ে কোনো কথাই বলা যাবে না, মানে নিরিবিলি সম্বন্ধে কোনো কথাই বলা যাবে না। নিরিবিলি ওর বউ এবং এই সম্বন্ধে নিয়ে কোনো কথাই নেই। ওর সাথে ওরকম করে কাঠ খেলি, বাট রাখাই যদিও কাঠ খেলতো, বাট কাঠ খেলাটা অত ভালো বুঝতো না, ওরকমভাবে পারতো না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন খেলতে খেলতে আমার মনে হতো যে আমি যদি একটা সুযোগ পাই আমি রাখাইকে মেরে ফেলবো, মানে ওকে মেরে ফেললে মনে হয় যে আমার অন্তরটা ঠান্ডা হবে, কারণ ওর কারণেই আমি নিবিলিকে হারালাম। ও আমার সাথে চরম লেভেলের বেইমানি করেছে, এবং এই বেইমানটাকে যদি আমি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তবে আমার অন্তর আত্মা ঠান্ডা হবে। এই চিন্তা ভাবনা করে আমি অলওয়েজ ওর সাথে খেলতাম, এবং খেলতে খেলতে একদিনও আমাদের কাছে অনেক টাকা ঋণী হয়ে গেছে।
মানে ও সবসময় ঠকে, আমাদের কাছে ধার নিত। এক পর্যায়ে ও দিন নেশা করেছে, মানে নেশা করেছে বলতে এটা তো আসলে ওদের জন্য নেশা না, সবাই আসলে মানে মদ পান করে, প্রত্যেকে মদ পান করে যারা ওই উপজাতি মানুষরা আছে। বাট তারই মাঝে রাখাই সম্ভবত ওই দিন একটু বেশি খেয়ে ফেলে, অনেক বেশি খায়, এবং খাওয়ার পরে ও মাতলামি করতে থাকে এবং ও খেলবেই, ও টাকা লাগবে। পরে ও আমাকে বলে যে তুই যা চাবি আমি তাই দিব, বাট তোকে আমার মানে টাকা দিতে হবে, আমাকে এটা বলে। তখন আমার কাছেও টাকা থাকে, আমাকে টাকা দিই। এখানে আরও কয়েকটা চাকমা ছেলে থাকে। আমি তখন সবার কাছে বললাম যে ঠিক আছে তুই আমাকে কী দিবি আমি টাকা দিলে। ও তখন হঠাৎ করে বলে, মানে ও তো জানতোই যে নিবিলির সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমি নিবিলিকে ভালোবাসতাম। ও তখন আমাকে ওই সবগুলোর সামনে বলে যা তোকে নিবিলিকে দিয়ে দিব। আমি তখন অন্য পোলাপাইনগুলোকে সাক্ষী করালাম যে দেখ ও কিন্তু বলছে ও নিবিলিকে দিয়ে দিবে, ওর বউকে দিয়ে দিবে। ও বলে হ্যাঁ, আমি যদি আজকে ঠকে যাই, তোর টাকা যদি দিতে না পারে, তাহলে আমি কালকে একটা টাইম দিই যে রাত 8টার আগে ও নিবিলিকে এনে আমার হাতে তুলে দিবে। ওরকম একটা কথা ও আমাকে দেয়। দেওয়ার পরেই তখন অন্য পোলাপাইনগুলো মিলে তখন তার সাথে আমরা খেলতে শুরু করি। রাখাইয়ের সাথে তখন আমি কাঠ খেলি, এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ওই দিনও রাখাই তখন ঠকে যায়। এবং রাখাই ঠকে যাওয়ার পরে সব পোলাপাইনগুলো তখন আমার পক্ষে ছিল, কারণ পাহাড়ি পোলাপাইন তো ওরা সবাই আমার পক্ষে, ওরা আমার কথায় উঠে আর বসে। কারণ আমি তাদের পিছনে প্রচুর টাকা উড়াইতাম, মানে অনেক টাকা পয়সা তাদেরকে দিতাম। এই জন্য সবাই আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে, আমার প্রতি সবার অনেক টান ভালোবাসা। সেই জায়গা থেকে সবাই তখন বলতেছে যে রাখাই অবশ্যই তোর বউকে দিয়ে দিতে হবে। পরের দিন আমি একেবারে দুপুরবেলায় চলে গেলাম রাখাইয়ের এরিয়াতে, পোলাপাইন সবগুলোকে জোগাইলাম যে দেখ এমন এমন ঘটনা, রাখাই তো বলছে যে ওর বউকে আমার কাছে এনে দেবে। এবং আমিও সবাইকে বললাম যে দেখ আমি তোদেরকে শুয়োর খাওয়াবো, মানে জঙ্গলি যেটাকে বলে, শুয়োরের মাংস খাওয়াবো ওদেরকে, এবং সাথে হচ্ছে মদের ব্যবস্থা করছি যে দেখ আমি তোদের সবাইকে 3টা শুয়োর জবাই দিব, মানে 3টা শুয়োর কাটবো, কেটে তোদেরকে খাওয়াবো, এবং একইভাবে তোদেরকে আমি মদ্যপান করাবো। আমি সেটারও ব্যবস্থা করি, বিদেশি মদের ব্যবস্থা করি, যে তোরা এটা বল যেমনি পারস। রাখাইয়ের চাপ দেওয়া হইলেও রাখাইয়ের কাছ থেকে নিবিলিকে এনে দে। এবং এইটা বলার পরে ওরা তখন কী করে, রাতের বেলায় মজা মাস্তি করে আমি একটা বাড়ি ভাড়া করি, মানে বাড়ি ঠিক করি। ওই বাড়ির ভিতরে আমি তখন মদ্যপানের জন্য সমস্ত রকমের ব্যবস্থা করি। পোলাপাইনটা গিয়ে রাখাইরে ধমকায়া টমকায়া রাত্র প্রায় 11টার দিকে রাখাই তখন নিবিলিকে ঘর থেকে নিয়ে আসে আমার সাথে কথা বলবে বলি। নিবিলিকে বলে যে আশিক আসছে, খুব কান্নাকাটি করতেছে, ওর খুব খারাপ লাগতেছে, ও তোমার সাথে একটু দেখা করবে। এই কথা বলার পরে তখন নিবিলিকে রাখাই নিজে নিয়ে আসে ওই যেখানে পোলাপাইন মদ খায় সেই জায়গায়, এবং আনার পরে রাখাই নিজেই বলে তুই ওর সাথে কথা বল, ও যাবে কি না আমি জানি না। পরে আমাকে পাশে দাঁড়া করিয়ে তখন অনেক মাস পরে, প্রায় 2 থেকে 3 মাস পর আমার তখন নিবিলির সাথে দেখা হয়। এতগুলো মাস আমি ওকে দেখতে পাই নাই। ওকে এক নজর দেখার জন্য যে আমি কত পাগলামি করেছি, কত রাস্তায় রাস্তায় ঘুরেছি, কত পাহাড়ে পর্বতে হেঁটেছি, কত দিনের পর দিন আর রাতের পর রাতে দুর্গম পাহাড়ে কাটিয়েছি, আমার আল্লাহ ছাড়া আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটিকে একটা নজরের জন্য দেখতে পাই নাই। সেদিন যখন সেই সর্বপ্রথম আমার সামনে আসে, আমার কাছে মনে হয় যে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। যদি আমার সমস্ত ধন সম্পদ সমস্ত কিছু চলেও যাইতো, আমি এতটা কষ্ট পাইতাম না, আমি মানে এতটা আমার ভালো লাগতো না। বাট আমি ওকে পাওয়ার পর আমার ঠিক অন্তরটা খুব ঠান্ডা হয়ে গেল। তো আমার কাছে আসলো, আসার পরে বসলাম, আমি তখন ওকে জড়াই ধরে বললাম নিবিলি তুমি আমার সাথে চলো, আমি চলে যাব। ও আমাকে বলে রাখাই আমার বাবা মাকে বলে তোমার সাথে আমার সম্পর্ক আছে এটা বলে ও আমার সাথে বেইমানি করেছে। আমি নিবিলির মুখে শুনতে পেলাম যে রাখাইও নাকি প্রচুর বেইমানি করেছে, ওর বাবা মাকে উল্টাপাল্টা বুঝিয়ে, মানে নিবিলির বাবা মাকে উল্টাপাল্টা বুঝিয়ে রাখাই নিবিলিকে বিয়ে করে। এটা আমি নিবিলির মাধ্যমে শুনতে পাই। পর আমি বললাম যে তুমি আমার সাথে চলো। ও আমাকে বলে রাখাই আমাকে যেতে দিবে না, ও আমাকে যাই করুক আমাকে যেতে দিবে না। আমি তখন বললাম তাহলে শোনো, তুমি এখানে থাকো, আমি তোমাকে যেভাবে হোক নিয়ে যাব। এরপরে রাখাইরে বললাম যে রাখাই আমি নিবিলিকে নিয়ে যাই। ও আমাকে বলে হ্যাঁ তুই নিয়ে যা, কিন্তু নিবিলি আমাকে বলতেছে নিতে গেলে ও ধরবে, সামনে গেলে ও আটকাবে, এবং ওর কাছে অস্ত্র আছে, মানে পাহাড়িদের যে অস্ত্রগুলা, ও বলে অস্ত্র আছে, ওইখানে গেলেই তোমাকে আটকাবে, তোমাকে যেতে দিবে না। আমি তখন বুদ্ধি খাটিয়ে রাখাইয়ের ভিতরে ঢুকেলাম, ঢুকে সবাইকে বললাম যে রাখাইরে মাল খাওয়ানোর জন্য, এবং সবাই তখন ওই শুয়োরের মাংসের সাথে রাখাইকে জোর করলো মদ খাওয়ার জন্য, এবং রাখাই তখন মদ খাইলো। এবং নিবিলি কিন্তু তখন পর্যন্ত এখানে দাঁড়িয়েছিল। রাখাই যখন ঘরের ভিতরে ঢুকে মদ্যপান করতেছে, এক পর্যায়ে রাখাই প্রচুর পরিমাণে নেশাগ্রস্ত হয়ে যায় এবং করে সে ওখানে অজ্ঞান হয়ে যায়। নিবিলি কিন্তু ওই পর্যন্ত সেখানেই থাকে। দেন আমি তখন নিবিলিকে নিয়ে ওই পাহাড়ি এলাকা দিয়ে দৌড়াতে শুরু করি। সেদিন আমি বাইকের কাছে যাই না, কারণ বাইকের কাছে গেলে হয়তো রাখাই সেখানে লোক রাখা আছে, বা রাখাই হয়তো আমাকে আটকাতে পারে বাইকের সাউন্ড পাইলে। এই জন্য বাইকটাকে ওখানে আমি স্টার্ট না করে সে জায়গায় বাইকটা রেখে আমি তখন নিবিলিকে নিয়ে পাহাড়ের নিচ থেকে কুচির মধ্যে দৌড়াতে শুরু করি। এরকম করে পাহাড়ি এলাকাতে দৌড়াইতে আমি একটা কুচির মধ্যে পড়ে যাই, এবং সেখানে প্রচুর পানি, চারদিকে পাহাড় এবং মধ্যখানে পাহাড়ি যেই কুচি, এরকম কুচির মধ্যে পড়ি সেই পানি। এবং আমি আর নিবিলি একইভাবে এই সমুদ্রের মতো অনেক বড় পানির একটা ঝর্ণা, ওইটা পার হয়ে ওই পারে যাই।
এবং সেখান থেকে আমি তখন দৌড়াতে শুরু করি। আসলে আমিও হাঁটি, নিবিলিও দৌড়াচ্ছে আমার সাথে, কিন্তু কোথায় যাচ্ছি তা কিন্তু জানি না। মানে কোন জায়গায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি ওটা কিন্তু জানি না, বাট দৌড়াইতে আসি। একটার পর একটা পাহাড় পাড়ি দিচ্ছি, একটার পর একটা পাহাড় পাড়ি দিচ্ছি। অনেকগুলো পাহাড় পাড়ি দেওয়ার পরে আস্তে করে তখন সূর্য দেখতে পাচ্ছি। সকালের সূর্যটাকে একটু একটু করে দেখা যাচ্ছিল, পূবের আকাশটা একটু একটু করে লাল বর্ণ হচ্ছিল, মনে হলো যেন সূর্য উঠবে। একটা পাহাড়ের উপরে উঠে আমি তখন নিবিলিকে জড়িয়ে ধরে একটা পাহাড়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালাম এবং সূর্যের জন্য অপেক্ষা করতেছিলাম। একটা পর্যায়ে একটু একটু করে সূর্যমামা উঁকি দিতে শুরু করে। সূর্যমামার মুখ দেখার পর আমি বুঝলাম যে সকাল হয়ে গেছে, এবং সকাল হয়ে যাওয়ার পরে তখন আস্তে আস্তে করে রাস্তা খুঁজে বের করি। বুঝতে পারি যে আমি রাখাইর এলাকা থেকে অনেক দূরে চলে আসছি, অনেক দূরে। এবং একটু একটু করে পথ বের করে তখন আমি দেখি যে ঠিক আমি ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে আসছি। মানে এই পারে বর্ডার, মানে ওই পারে বর্ডার, আমি তখন এই পারে। তখন ভাবতেছি যে কী করা যায়, কী করব। এবং তখন চিন্তা করলাম যে আমি যদি ওই নিবিলিকে নিয়েই পুনরায় আবারও খাগড়াছড়িতে ফিরি, রাখাই কিন্তু আমার ঘরবাড়ি, সেই ঠিকানা সব কিছুই জানে। রাখাই অবশ্যই আমার ঘরবাড়িতে যাবে এবং সেখানে গিয়ে আমাকে সে খুঁজে বের করবে। এবং তখন তার কাটার বেড়া ছিল, তার কাটার বেড়াও পার হইতে পারতেছিলাম না। এইভাবে সকালবেলা আমি আর নিবিলি এরকম করে হাঁটতেছি কীভাবে বেড়াটা পার হওয়া যায়। এমন করতে 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 একটা হোল পাই, ছিদ্র পাই, এবং সম্ভবত এখান দিয়ে তারা চোরাই মাল পারাপার করে বা এরকম কিছু একটা। ওইটা পাইলে আমি তখন নিবিলিকে নিয়ে এটার ভিতর দিয়ে ইন্ডিয়াতে ঢুকে যাই। এবং ওই ইন্ডিয়া যে রাজ্যতে আমি ঢুকি, সেই রাজ্যটার নাম ছিল ত্রিপুরা। ত্রিপুরার ওই রাজ্যে তখন ঢুকে যাওয়ার পরে আমার কাছে কোনো মোবাইল ফোন নাই এবং কার সাথে যোগাযোগ আমি করতে পারি না। ত্রিপুরা শহরের দিকে তখন চলে যাই, হাতে কিন্তু তখন একটা টাকাও নাই। এবং তখন আমার হঠাৎ করে আমার বন্ধু নির্মল রায়ের কথা মনে হয়। আমার একজন বন্ধু আছে, ওর নাম হচ্ছে নির্মল, ও খাগড়াছড়ি শহরেই থাকে, আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু। আমি তখন তার নাম্বারটা আমার মুখস্থই ছিল, তো আমার কাছে কিন্তু ফোনও ছিল না। এই যে দৌড়ি করছি, কোথায় জানি আমার মোবাইল ফোনটাও পড়ে গেছে। তো নির্মলের নাম্বারটা মুখস্থ থাকার কারণে ত্রিপুরা শহরের কাছাকাছি আসার পরে এক বাঙালি ভাই, বাঙালি বলতে তিনার বাড়ি বাংলাদেশে, তিনি এখানে ব্যবসা করে এবং তিনিও অবৈধভাবেই আসছে। এবং এই শহরে বাঙালি যত মানুষ আছে তারা প্রায় প্রত্যেকে অবৈধভাবে এই দেশে এন্ট্রি নেয় এবং এন্ট্রি নিয়ে তারা ওখানে ব্যবসা বাণিজ্য করে, একটা সময় তারা এখান থেকে চলে যায়। তখন ওই ভাইয়ের সাহায্য সহযোগিতায় আমি তখন নির্মলের সাথে যোগাযোগ করি এবং যোগাযোগ করে নির্মলকে বলি যে দেখ, আমি জানতাম যে ইন্ডিয়াতে ওর অনেক পরিচিত অনেক বন্ধুবান্ধব আছে। আমি তখন নির্মলকে ফোন করে বলি যে দেখ, এরকম একটা জায়গায় আসছি, এইভাবে আটকে গেছে, আমাকে একটু সাহায্য কর। তখনও আমাকে একটা লোকের ঠিকানা দেয়, যে মানে ও আমাকে ঠিকানা দেয়, আমি কাগজে লিখি। আমাকে বলে ওখানে গিয়ে ওই লোকটাকে পাইলে তুই ওনার সহযোগিতা নেই, কিন্তু তারা মুসলিম মানুষদেরকে দেখতে পায় না এবং তারা উপজাতিদের সাথেও ভালো কোনো সম্পর্ক নাই। ওই পাড়ায় যদি তোর যেতে হয়, ওই বাড়িতে যেতে হয়, তাহলে তোকে হিন্দু পরিচয় যেতে হবে। তুই মুসলমান এটাও বলবি না, এবং তুই যে নিবিলিকে নিয়ে গেছিস, ও যে উপজাতি মেয়ে, সাকমা মেয়ে, ও খ্রিস্টান ধর্ম পালন করে, এটাও যাতে ও না বলে। ওইখানে গিয়ে তারা দুজনেই যদি হিন্দু পরিচয় দিস, তাহলে তারা তোদেরকে জায়গা দিবে। অন্যথায় তারা কোনো মুসলিম বা বেধর্মী, তাদের ধর্ম ছাড়া বাইরের ধর্মের কোনো মানুষকে তারা তাদের ঘরেও ঢুকতে দিবে না। এই কথা আমাকে নির্মল বলে। এটা নির্মল বলার পরে আমি নির্মলের কথা মতো দেন একইভাবে আমাকে যে ঠিকানা দেয় ত্রিপুরা রাজ্যের, ওই বাড়ির মধ্যে আমি তখন যাই এবং গেলে পরে দেখি অনেক বড় একটা পরিবার, অনেকগুলো মেয়ে আছে, অনেকগুলো ছেলে আছে। ওখানে যাওয়ার পর আমি তখন নির্মল রায়ের কথা বললে একজন বয়স্ক লোক আমাকে বলে, হ্যাঁ, বাংলাদেশে খাগড়াছড়িতে বাড়ি তিনি চিনে। আমি তখন ওই লোককে দিয়ে নির্মলকে ফোন করে। নির্মল তখন ওই লোকটাকে বলে দেয় যে আমরা এখান থেকে গেছি ঘোরার জন্য এবং আমাদের ভিসার একটু সমস্যা আছে, আমরা চলে আসবো, কিছুদিনের জন্য ওদের বাড়িতে থাকবো। এই কথা বলার পরে নির্মলের কথায় ওই ভদ্রলোক, ত্রিপুরা রাজ্যের ওই ভদ্রলোক আমাকে তখন তাদের বাড়িতে থাকতে দেয়। আমি আর নিবিলি তখন ওইখানে থাকতেছি। বাট সেখানে যাওয়ার পরে আমি আমার নিজের নামটাও আমি পরিবর্তন করে ফেলি। আমি আমার নাম রাখি আশিক রায়, মানে হিন্দু, এবং একইভাবে নিরিবিলির নামটাকে আমি একটা হিন্দু নাম রাখি নিবা রানী। আমি নিরিবিলির নাম পরিবর্তন করে রাখি নিবা রানী এবং আমার নাম পরিবর্তন করে আমি আশিক রাখি। ওই বাড়িতে কিছুদিন থাকার পরে আস্তে আস্তে করে আমি তখন নির্মলের সাথে যোগাযোগ করার পরে নির্মল আমাকে বলল যে আমাদের এলাকা ভালো আছে, আমাদের এলাকা ঠিক আছে, আমি চাইলে আমাদের এলাকাতে চলে আসতে পারি, বা এটা আমাকে বললো। আমি ওইখানে প্রায় 5 থেকে 7 দিনের মতো ছিলাম, এর বেশি ছিলাম না। এবং আমি নির্মলের মাধ্যমে জানতে পারি যে রাখাই কোনো ঝামেলা করেনি, আমাদের এলাকাতে আসেনি, বা এই বিষয়টা আমাদের এলাকার কেউ জানে না। তো নিরিবিলিকে ওখান থেকে আমি তখন ওর নাম নিবা রানী রেখার পরও সেখানে কিছুদিন থেকে আমি সেই জায়গা থেকে পুনরায় আবারও বাংলাদেশে এন্ট্রি নিয়ে, মানে খাগড়াছড়িতে চলে আসি আমার নিবিলিকে নিয়ে। ওকে নিয়ে খাগড়াছড়িতে আসার পর আমার মায়ের কাছে যাই। তো মা আমাকে খুব গালমন্দ করে, খুব বকাবাধ্য করে। আমি তখন মাকে বলি যে মা দেখো, এমন এমন ঘটনা, আমি ওই জায়গা থেকে নিয়ে আসছি,
এইভাবে। তখন আমার আম্মু বলে যে ঠিক আছে একটা কাজ কর, ওরে মুসলিম বানায় ফেল। এবং আমার মাও নিবিলিকে দেখেই খুব পছন্দ করছে। ও আসলে পছন্দ করার মতোই মেয়ে। ও যে চাকমা মেয়ে এটা কেউই বলবে না। ওর চেহারার মাঝে চাকমার কোনো রকমের ছাপ নাই। সম্পূর্ণ রকমের দেখলে মনে হয় যে মুসলিম ধর্মাবলম্বী কোনো একটা মেয়ে। যাই হোক, একইভাবে আমার আম্মা তখন নিজে আরও 2-1 মানুষ ডেকে নিবিলিকে তখন মুসলিম বানায়। যদিও সবাই বাধা দেয় যে চাকমা মেয়েরা মুসলিম বানানোটা ঠিক হবে না এবং এটার জন্য একটা ঝামেলা পোহাইতে পারে, ওরকম কিছু বলে। কিন্তু আমার আম্মা কারো কথাই শোনে না। কারো কথা না শুনে একইভাবে আমার আম্মা নিবিলিকে মুসলিম মেয়ে বানায়। মুসলিম বানানোর পরে নিবিলি তখন আমার ঘরেই থাকতো, আমি ওর সাথে থাকতাম। এরকম করে আস্তে আস্তে সময়গুলো কাটতে একটা সময় নিবিলি বাচ্চা কনসেপ্ট করে, মানে ওর পেটে বেবি আসে। এবং বেবি যখন আসে, বেবিটা আসার পর রাখাই জেনে গেছে যে আমি নিবিলিকে নিয়ে আমার খাগড়াছড়ি এলাকাতে আছি, এখানে আসি। রাখাই তখন আমার এলাকাতে কোনো রকমের ঝামেলা না করে ওদের যে উপজাতিদের সর্দার হয়, ওদের দলীয় একজন সর্দার আছে, ওই সর্দারের কাছে রাখাই তখন বিচার দেয় যে আমি ওকে নেশা করাইয়া, নেশাগ্রস্ত অবস্থায় আমি ওর বউ নিবিলিকে নিয়ে পালিয়ে চলে আসছি। এবং আমাদের ধর্মের যেই সর্দার আছে, রাখাইর ধর্মের ওই সর্দার তখন আমাদের ধর্মীয় যেই গুরু আছে, সর্দার আছে মুসলিম ধর্মের, ওনার কাছে বিচার দেয় যে দেখ এমন ঘটনা, তোর ধর্মের একটা ছেলে আমার ধর্মের একটা মেয়েকে তার স্বামীর ঘর থেকে এরকম করে নেশা করায় নিয়ে আসছে। মানে রাখাই একটাবারের জন্য এটা বলে নাই যে ও তাস খেলায় হেরেছে এবং তাসের টাকা দিতে না পেরে ও আমার হাতে নিবিলিকে উঠিয়ে দিছে। এটা অস্বীকার করে বলে আমি ওকে নেশাগ্রস্ত অবস্থায় রাখি এবং ঘর থেকে আমি জোর করে নিবিলিকে উঠে নিয়ে যাই। এরকম করে যখন আমার অভিযোগ করা হয়, আমি প্রায় অনেকগুলো মাসই আম্মুর সাথে থাকার পরে আমি আবারও যখন দেখলাম যেরকম একটা বিপদ আমার উপরে হতে যাচ্ছে এবং আমাদের এলাকার সর্দাররা বলল যে যেভাবে হোক তারা তাদের ধর্মীয় মেয়েকে নিয়ে যাবে, আমার সাথে থাকতে দিবে না, একটা বড় ধরনের ঝামেলা তারা তৈরি করবে। আমি ওই সময় নির্মলের সাথে আবারও যোগাযোগ করি। নির্মল আমাকে একই কথা বলে, তুই ত্রিপুরার যেখানে ছিলি সেখানে যেতে পারিস, ওইখানে থাকতে পারিস, কিন্তু মুসলিম পরিচয়টা দেওয়া যাবে না, তুইও না তোর বউও না। যখন আমি বুঝতে পারলাম যে আবারও পুনরায় রাখা এখানে ঝামেলা করবে, আমি তখন আমার আম্মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ভালো করে মাকে বুঝিয়ে আমি তখন সুন্দর করেই এই রাজ্য পার হয়ে, মানে বাংলাদেশ পার হয়ে বর্ডার দিয়ে অবৈধভাবে আমি আবারও নিবিলিকে নিয়ে আমি ওই পাড়ায় আবারও যাই, ওদের বাড়িতে আবারও যাই। এবং যাওয়ার পর ওই সময় আমি সাথে করে কিছু টাকা পয়সা নিয়ে যাই যে আমি ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করবো। তো ওইটা নিয়ে যাওয়ার পর আমি তখন ওই বাড়িতে যাই। গেলে তারা তখন আমাকে আগে যেরকম জায়গা দিয়েছে বা সম্মান করেছে, একইভাবে আমাকে আবারও ওখানে ওদের বাড়িতে জায়গা দেয় এবং সেখানে আমাকে থাকতে দেয়। আমি তখন নিবিলিকে নিয়ে ওখানে আছি। তখন তার নাম হচ্ছে নিবা রানী এবং আমার নাম হচ্ছে আশিক রায়। একইভাবে আমরা দুজনেই মিলে তখন হিন্দু ধর্ম পালন করতে শুরু করি। যদিও আমি গোপনে নামাজ পড়তাম এবং আমি আমার নিবিলিকেও নামাজ পড়াইতাম যে নামাজ পড়ো। ও নিজেও নামাজ পড়তো, আমিও নামাজ পড়তাম। তো দুজনেই নামাজ পড়তাম, কিন্তু মধ্যখানে ওকেও হিন্দু ধর্ম পালন করতো, আমিও হিন্দু ধর্ম পালন করতাম। ওদের সামনে শুধুমাত্র বাধ্য হয়ে কিছু টাকা পয়সা নিয়ে যাই। সেই টাকা পয়সাগুলো দিয়ে আমি তখন ওখানে একটা দোকান করি। আমি ত্রিপুরা রাজ্যে একটা দোকান করি এবং দোকান করলে মোটামুটি ভালো টাকায় আমার দোকানে আয় উন্নতি হয়। আমি কিছু মালামাল উঠাই। তো মালামাল উঠানোর পর আমার ইনকাম হচ্ছে। আর এখানে নিবিলির পেটের ওই সন্তানটা আস্তে আস্তে করে বড় হচ্ছে পেটের মধ্যে, বাবুটা আসারও প্রায় সময় হয়ে যাচ্ছে। তো ওই সময়ের ভিতরে আমি তখন ওখানে ব্যবসা বাণিজ্য করতেছি, টাকা পয়সা ভালো ইনকাম করতেছি, সর্বদিক থেকে খুব ভালো আছি। এমন করে ব্যবসা বাণিজ্য প্রায় মাসখানেক করার পরে একদিন হঠাৎ করে রাতের বেলায় বন্য হাতিরা এসে আমার ওই দোকানটাকে ভেঙে দেয়। ওখানে আমার একটা দোকানে ছিল, আর কোনো দোকানপাট ছিল না। কাঠ দিয়ে বানিয়ে, কাঠের উপরে খুব সুন্দর একটা দোকান দিয়েছিলাম। তো সকালবেলা যাওয়ার পর দেখতে পাই দোকান এবং দোকানের মালামাল কোনো কিছুই নেই, মানে বন্য হাতি পুরো দোকানটাকে ভেঙে দিয়েছে। তো তখন আমি খুব অসহায় হয়ে পড়ি। আমার কাছে তেমন কোনো টাকা পয়সা থাকে না, খুব অভাবী হয়ে যাই। এবং আমার ওখানে যাওয়ার পরে নিবিলি, মানে নিবা রানী আর কি ওখানকার ওর নাম, নিবা রানী তখন ওখানকার এক মহিলাকে মা ডাকে। ওই ডাকার পর ওই মহিলা নিবিলিকে অনেক আদর করে, মানে অনেক যত্ন করে ভালোবাসে, নিজের মেয়ের মতো, একদম নিজের মেয়েকে যেরকমভাবে আদর যত্ন করে ভালোবাসে, একইভাবে ওই মেয়েটাকেও একইভাবে আদর করতো, মানে নিবিলিকে অনেক আদর করতো, নিজের মেয়ের মতো করে আদর করতো। তো তিনি তখন আমাকে কিছু টাকা দেয়, ওই যে নিবিলি যে মেয়েটাকে মা ডাকে উনি আমাকে কিছু টাকা দেয় এবং দিলে পরে ওনার টাকায় আমি তখন পুনরায় আবারও ব্যবসা শুরু করি ত্রিপুরা রাজ্যে। আমি তখন আরেকটা দোকান দিই, একটা দোকান তো হাতি ভেঙে ফেলে, তখন আমি একটু মানুষের বাড়ির আঙিনাতে, মানে মানুষের বাড়ির আশেপাশে তখন আমি আরেকটা দোকান করি। তো ওই দোকানটা যখন করতেছিলাম, ওই দোকানে মোটামুটি ভালোই ইনকাম হচ্ছিল, আয় উন্নতি ভালোই হচ্ছিল, এটা দিয়ে আমি চলতেছিলাম। আর এখান দিয়ে আমার ওই মাসিমাটা, আমাকে মাসিমা বলে, তিনি আবার আমার বউকে অনেক যত্ন করতেছে, ভালোবাসতেছে এবং আমার বউয়ের জন্য তার অনেক টান ভালোবাসা। নিজে না খেয়ে নিবিলিকে খাওয়ায় এবং নিবিলিকে নিজের হাতে গোসল করায়। তিনি নিবিলিকে ছাড়া কোনো কিছুই বোঝে না।
এরকম করে আস্তে আস্তে করে নিবিলির পেটে বাচ্চাটা বড় হচ্ছে। আমিও দোকানদারি করতেছি, দোকানপাট করতেছি, সব কিছু ভালোভাবেই চলতেছে। এমন করতে করতে একটা পর্যায়ে আমরা জানতে পারি যে নিবিলি বাচ্চা হয়ে যাবে আজকেই। এরকম আভাসটাই সর্ব জায়গা থেকে আসতেছিল। আসলে ওই জায়গাটা এমন একটা জায়গা ছিল, ওইটার আশেপাশে তেমন কোনো হসপিটাল, ক্লিনিক কোনো কিছুই ছিল না। যদিও আমি নিবিলিকে বলেছিলাম যে আমি তোমাকে একটা হসপিটালে নিয়ে যাই, হসপিটালে নিলে সম্ভবত ওখানে তোমার বাবুটা হবে, হইলে বাবুটা ওইখানে হইলে ভালো হবে, হসপিটালের মধ্যে চলো। আমাকে বলতেছে যে না, হসপিটালে যাব না, বাবু এখানেই হবে, মানে নর্মালি হবে ওর কাছে মনে হচ্ছিল আর কি। ওর বয়সটা অনেক কম ছিল, অনেক কম বয়স ছিল, আসলে এতটাই কম ছিল বলার মতো না। এত কম বয়স্ক একটা মেয়ে ছিল, তারপরেও পেটা বাবুটা হইলে আমি তখন দোকানপাট সব কিছু করতেছি। অ্যান্ড এই অবস্থার ভিতরে রাতের বেলায় বাবু হবে, বাবু হওয়ার জন্য সর্বদিক থেকে প্রস্তুতি। রাত্র প্রায় 12টা থেকে 1টার কাছাকাছি বাবু হবে। নির্বিলি তখন খুব কান্নাকাটি করতেছে, ভিতরে প্রচণ্ড ব্যথা অনুভব করতেছে, অনেক চিল্লাইতেছে। আমার কাছে মনে হলো যে একজন ডাক্তার আনা মনে হয় খুব প্রয়োজন ছিল, মানে অনেক প্রয়োজন ছিল একটা ডাক্তার আনা। তো আমি তখন ডাক্তারের জন্য বিভিন্ন জায়গায় তখন দৌড়াদৌড়ি করতেছি ওই সময়। বাট সেই সময় তো আর ডাক্তার পাওয়া যায় না, ওই আয়ার মাধ্যমে তখন বাবুটা হবে। প্রায় 2 ঘন্টা ধরে ওরা চেষ্টা করে বাবুটাকে বের করার জন্য, বাট 2 ঘন্টার মাধ্যমেও কোনোভাবেই বের করা যায় না। 2 ঘন্টা পরেই তখন হঠাৎ করে ভিতর থেকে নিবিলের কান্নার শব্দটাও কমে যায়, মানে কান্নার শব্দ শোনা যাচ্ছে না। অনেকক্ষণ ধরে যখন শোনা যাচ্ছে না, আমি তখন ঘরের দরজায় যাই। ওই ঘরগুলো বেতে বানানো ঘর ছিল, মানে বেত দিয়ে বানানো ঘর। ঘরের দরজা যাওয়ার পরে যখন দরজা ধাক্কাইতে আসি, আমাকে তখন ওই মাসিমা দরজা খুলে দেওয়ার পরে আমি দেখতে পাই যে নিবিলির রক্ত এত পরিমাণের বের হয়েছে যে ঘর থেকে রক্তের স্রোত বাইরের দিকে যাচ্ছে এবং নিবিলের চোখে মুখে একদম ফুলে আছে। আমি তখন কাছে যাই, কাছে যাওয়ার পরে মনে হচ্ছে সবাই তখন ডাকতেছে, প্রত্যেকটা মহিলাই ডাকতেছে ওকে যে নিবারানি 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 এরকম করে ডাকতেছে, কিন্তু নিবারানির আর কোনো শব্দ নাই। আমি তখন নিবিলি বলে চিৎকার করে কাছে যাই, যাওয়ার পর আমার মুখ ধরে নাড়াচাড়া করি এবং ঠিক তখন আমি বুঝতে পারি যে ও আর দুনিয়াতে নাই। যে মানুষটার জন্য এত কিছু করলাম, বাংলাদেশ থেকে যাকে নিয়ে আমি ইন্ডিয়া ত্রিপুরাতে পালিয়ে গেলাম, যার সাথে থাকার জন্য আমি করিনি এমন কোনো কাজ নাই, অথচ সেই মানুষটা এত সহজে এত তাড়াহুড়ো করে আমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি ভাবতেও পারিনি যে নিবিলিকে আমি তো সহজে হারাবো। ও মারা গেল এবং মারা যাওয়ার পরেই তখন সবাই মিলে বলতেছে যে ও মারা গেছে, সবাই কান্নাকাটি করতেছে। শুধু আমি নয়, ওই পরিবারের প্রত্যেকটা মানুষ, যতগুলো মানুষ ছিল প্রতিটা মানুষ তখন আমার কাঁধে কাঁধ মিলিয়ে কাঁদলো, সবার চোখে পানি ঝরলো। আমি নিবিলির পাশে কখন বসে কাঁদতেছি, কী করতেছি আমার কোনো হুঁশ নাই। আমার কাছে মনে হয় আমি অজ্ঞান হয়ে যাব, কারণ যে মানুষটার প্রতি আমার এত ভালোবাসা ছিল, এত প্রেম ছিল, এত মায়া ছিল, সে মানুষটা এত সহজে আমাকে ছেড়ে যাবে, এটা তো আমার কল্পনায়ও ছিল না। আমার নিবিলি আমার কাছে পুরো পৃথিবী একদিকে ছিল, নিবিলি একদিকে ছিল। এই নিবিলি আমার কাছ থেকে হারিয়ে যাবে, আমি এটা মানতে পারতেছিলাম না। অশ্রু সজল চোখে তখন বারবার নিবিলি নিবিলি বলে কাঁদতেছিলাম, কিন্তু আমার কান্নার শব্দ পুরো দুনিয়াবাসী শুনতে পাইলেও আমার নিবিলের কানে যাচ্ছিল না। সকাল হওয়ার পরেই তারা তখন সিদ্ধান্ত নিল যে তারা নিবিলিকে ঘর থেকে বের করবে, এবং ঘর থেকে বের করার পরেই আমি দেখলাম যে নিবিলিকে চিতায় ওঠানোর জন্য তাদের ওখানেই একটা খালের মতো আছে, আপনার কুচির মতো আছে, যেখানে তারা ধর্মীয় উৎসবগুলো করে, ওই মন্দিরের সামনে নিয়ে যাচ্ছে। আমার তখন বারবার বলতে ইচ্ছে করতেছিল যে নিবিলি তো মূলত মুসলিম হয়েছে, ও আমার ধর্ম পালন করেছে, নামাজ পড়েছে, তাহলে তুই হিন্দু না, ওকে চিতায় কেন উঠানো হবে? আমি ওই যেই মহিলাটা ছিল, আমি মহিলার কানে কানে বলছি যে দেখেন, আমার নিবিলি কিন্তু মুসলিম হয়েছে, ও কিন্তু হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে, আমি ওকে মাটি দিব, আমি ওকে চিতায় উঠাতে দিব না। তিনি তখন আমাকে বলে যে না, নিবিলি আমার সাথে তার ধর্ম পালন করেছে, হিন্দু ধর্ম পালন করেছে, হিন্দু ধর্ম রীতিনীতি মেনেছে, এবং হিন্দু ধর্মীয় যত ধরনের উৎসব আছে ও সব পালন করেছে, ও কখনো মুসলিম হতে পারে না। এমনকি শেষ পর্যন্ত এটাও বললাম যে বিশ্বাস করেন, ও মূলত সাকমা ছিল, খ্রিস্টান ধর্মাবলম্বী একটা মেয়ে ছিল। ওখান থেকে আমি ওকে আপনাদের ওখানে ছদ্মবেশে আনি, সেখান থেকে নিয়ে গিয়ে আমি ওকে মুসলিম বানাই, এবং মুসলিম ও এখনও ছিল। ও যেদিন মারা যাবে তার আগের দিনও ও ঘরে নামাজ পড়েছে, আমার সাথে একইভাবে নামাজ পড়েছে। তিনি তখন বলতেছে যে না, এই কথার কোনো ভ্যালু নাই, ও ওদের ধর্ম পালন করেছে, ওদের মন্দিরে গিয়েছে, ওদের ধর্মীয় উৎসব পালন করেছে, পূজা করেছে, তাই ওকে আর ওখান থেকে আনা হবে না, ওই ধর্ম অনুযায়ী তাকে চিতায় পড়ানো হবে।
আমি চিৎকার করে প্রতিটা মানুষের কাছে গিয়ে বলতেছিলাম যে এটা ঠিক না, এটা অন্যায়, এটা অপরাধ, ও মুসলিম, ও হিন্দু না, ওরে চিতায় দিয়েন না। কিন্তু আমার কথা কেউ শুনলো না। সবাই বলে আমার বউ মারা যাওয়ার পরে আমি নাকি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, এরকম করে বলতেছিল। আমার কথা কেউ শুনলো না এবং একইভাবে তারা আমার মুসলিম বউটাকে চিতায় উঠিয়ে পুড়িয়ে ফেললো। আমার সামনেই আমার ভালোবাসার মানুষের পুরোটা দেহ পুড়ে অঙ্গার হয়ে গেল এবং সাথে সাথে অঙ্গার হলো ওর পেটে থাকা বাচ্চাটাও তারা বের করতে পারেনি। পেটের মধ্যে বাচ্চাটা থাকা অবস্থায় ও মারা যায় এবং পেটের ওই বাচ্চাটাও নাকি মারা যায়। একজন আয়া থাকে, তিনি এটা জানায়। একইভাবে আমং সন্তানের মাকে চিতায় পুড়ে দেওয়া হয়। ও ওখানে পুড়ে যাওয়ার পরে আমি তখন আর ব্যবসা বাণিজ্যের প্রতি কোনো মনোযোগ নেই। আমি ওদের ওখানে থাকছি, খাচ্ছি, ওদের ধর্মও পালন করতেছি না, নিজের মতো করে আল্লাহর ডাকতেছি। এমন করতে করতে একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমি আমার মায়ের কাছে ফিরে যাব। আমার মাও খুব অসুস্থ ছিল, মায়ের সাথে যোগাযোগ করলাম, মাও বলে মা অনেক অসুস্থ। এবং আমি তখন মাকে দেখার জন্য বাংলাদেশে আসি। ওখান থেকে বাংলাদেশে আসি এবং বাংলাদেশে আসার পরে একইভাবে আমার উপরে আবারও সেই গজব শুরু হয়। আবারও সেই রাখাইর লোকজন আসে আমাদের বাড়িতে, ওদের ধর্মীয় লোকেরা এসে আমার ঘরদোর ভাঙচুর করে আমাকে নিয়ে যাবে, আমাকে রাখবে না। মা তখন আমাকে একইভাবে বলে আমার যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, আমি থেকে যাব, তুই চলে যা এখান থেকে, তুই থাকিস না। কারণ তুই যদি থাকিস তারা তোকে যে কোনো সময় ঘর থেকে উঠিয়ে নেবে, তোকে মেরে ফেলবে, তুই মরে যাবি, আমি এটা সহ্য করতে পারবো না, তুই চলে যা। শুধু মায়ের মুখের দিকে তাকে আমি পুনরায় আবারও সেই ত্রিপুরা রাজ্যে চলে আসতে বাধ্য হই। এখানে এসে ওখানকার মানুষগুলোর সাথে আমি চলাফেরা করি, আমি আমার মতো আমার ধর্ম পালন করি। কিন্তু এখানকার কোনো মানুষই মুসলিম নয়, তারা প্রত্যেকে হচ্ছে বিধর্মী। বাট আমি শুধু আমার ধর্ম নিয়ে পালন করে টিকে আছি। এমন করতে করতে একদিন হঠাৎ করে খবর পেলাম নির্মলের মাধ্যমে যে বাংলাদেশে থাকা আমার মা মারা গেছে। এবং মা যেদিন মারা গেছে ওই দিন রাখাই সহ রাখাইয়ের ধর্মীয় যত মানুষ ছিল সবাই আমার মায়ের লাশের পাশে দাঁড়িয়েছিল। আমাকে নির্মল বারবার বলল যে তুই আসিস না, তুই আসলে তোকে মেরে ফেলবে, ওরা অনেক লোকজন নিয়ে আছে, তোরে আসলে তোরে মারবে। আমাকে তখন আর আমার মায়ের লাশ দেখার জন্য যেতে দেওয়া হয়নি এবং আমি আমার মায়ের লাশও দেখার জন্য যাইনি। আমার এলাকার মানুষজন খাগড়াছড়ির এক কবরস্থানে আমার মাকে জানাজা পরে মাটি দেয়। মায়ের কবরে মাটি দেওয়ার জন্য 3 দিন পরে আমি গুটগুটে রাতের অন্ধকারে বাংলাদেশে যাই এবং মায়ের কবরে মাটি দিই। মায়ের কবর জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্নাকাটি করি। প্রাণের ভয়ে আমি শিরাতে আবারও পালিয়ে চলে আসি ত্রিপুরাতে। আজকে প্রায় অনেকগুলো বছর আমি ত্রিপুরাতে আসি। আমি পুনরায় আবার একটা দোকান দিয়েছি এবং সেই দোকানের আয় উন্নতি দিয়ে আমি ভালো করেই চলতেছি। এখানে মাঝে মাঝে বাঙালি মানুষজনরা আসে, তারা বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্ট এখানে এনে বিক্রি করে এবং এখান থেকে অনেকগুলো মাদক দ্রব্য সহ অনেক কিছু তারা নিয়ে যায় বাংলাদেশে বিক্রি করার জন্য। আমি আজও বলতে পারি না আমি কি বাঙালি নাকি ইন্ডিয়ান। ত্রিপুরাদের সাথে থাকতে থাকতে আমি যেন ওদের ধর্মীয় মানুষ হয়ে গেছি। মাঝে মাঝে কেউ যদি প্রশ্ন করে যে আমি কী ধর্ম পালন করি, আমি কি মুসলিম না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ, আমি কোন ধর্মের মানুষ আমি নিজেও জানি না। আমি মূলত কোনো ধর্মকে পালন করি না, আমি আমার মতো করে আমার জীবনটা পার করতেছি। আজকে কয়েকটা মাস ধরে আপনার এই অনুষ্ঠানগুলো ইউটিউবে আমি দেখতে পাই, আমার খুব ভালো লাগে। ছন্ন ছাড়া, যার মাথার উপরে নেই কোনো আসমান, পায়ের নিচে নেই কোনো মাটি, সেই মানুষটার জীবনের গল্পটা আপনাকে আজকে বললাম। আমি জানি না ভাই বাংলাদেশি মানুষ আমি আশিক, আপনি আমার গল্পটা পড়বেন কিনা। যদি পড়েন আমার সাথে একটু যোগাযোগ করবেন, এটা আমার নাম্বার। যদি আপনি কল দিয়ে না পান এই নাম্বারে আমার ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু আছে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপন ভ্যাপটার জন্য অনেক দোয়া ভালোবাসা। ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে আশিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত খাগড়াছড়ির ভাই বর্তমানে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যে বসবাস করা আশিকের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আশিকের গল্পটা সত্যি এক হৃদয় বিদারক দুঃখজনক ঘটনা ছিল। এই নিবিলি চাকমা মেয়েটাকে পাওয়ার জন্য আশিক অনেক কিছু করেছে এবং সর্বোপরি আল্লাহ তাকে নিয়ে গিয়েছে। আসলে আমি একটা জিনিস খুব নিশ্চিত করে বলতে পারি, যে জিনিসটাকে আমরা অনেক বেশি যত্ন করি, যে মানুষটাকে আমরা আমাদের জীবনে সারা জীবন রাখতে চাই, যে মানুষটাকে না পাইলে নিজেরা থাকবো না, বাঁচবো না, যে মানুষটার প্রতি আমরা অনেক টান ভালোবাসা দেখাই, কেন জানি সেই মানুষটা আমাদের জীবন থেকে সর্বপ্রথম হারিয়ে যায়। যাকে অনেক আগলে রাখি সেই কেন জানি খুব তাড়াতাড়ি আমাদের থেকে চলে যায়। আমি কোনো একদিন মুসলিম ধর্মাবলম্বী এক হুজুরকে জিজ্ঞেস করেছিলাম যেটা কেন হয়। কোনো একটা মানুষকে যখন এত ভালোবাসি, এত কিছু করি, কেন এই মানুষটা আমাদেরকে প্রথমত ছেড়ে চলে যায়? যাকে সারা জীবনের সাথে রাখতে চাই সে কেন এত সহজে হারিয়ে যায়?
তো আমাদের ওই মুসলিম ধর্মাবলম্বী হুজুর আমাকে যেটা বলল, তিনি আমাকে বলল, আমরা একটা সময় আছে আমরা মানুষের প্রতি খুব বেশি ভালোবাসা দেখাই, মানে অতিরিক্ত ভালোবাসা দেখাই, এবং মানুষকে ভালোবাসতে বাসতে আমরা তখন সৃষ্টিকর্তাকে ভুলে যাই। ওই মানুষটাকে এত ভালোবাসি যে সৃষ্টিকর্তাকে পর্যন্ত ভুলে ওই মানুষটার পূজা করতে থাকে। একসময় সৃষ্টিকর্তা রেগে যায় যে সে কেন আমার সৃষ্টিকে এত ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না। একসময় সৃষ্টিকর্তা তার ইচ্ছায় আপনার পছন্দের মানুষটাকে আপনার কাছ থেকে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে আপনি আবারও আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফিরে আসেন। এটা হয়তো সৃষ্টিকর্তার একটা খেলা। আমি জানি না তিনি আমাকে কতটুকু বুঝে শুনে বলেছে, বাট তিনি একজন ধর্মীয় হুজুর ছিল, তিনি আমাকে এটা জানালো। এই জন্য এই দুনিয়াতে যাকে যত বেশি ভালোবাসবেন সে আপনার জীবন থেকে তত দ্রুতই হারিয়ে যাবে। বন্ধুরা, আশিক এবং নিরিবিলির গল্পটা খাগড়াছড়ি এবং ত্রিপুরা রাজ্য দুটো ইন্ডিয়া দুটো দেশ ঘিরেছিল। তো সেখানে আমি তো আর ওদের ধর্মীয় মানুষও না বা এগুলো বুঝিও না, যতটুকু আমাকে লিখলো আমি আমার মতো করে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, এবং আমি আমার মতো করে সামারি করে আপনাদেরকে শুনিয়েছি। যদি গল্পের কোনো জায়গায় না বুঝে থাকেন তো আমাকে লিখবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। একটা অনুরোধ, গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এই গল্পটা বিভিন্ন ধর্মীয় অনুযায়ী গল্প হয়েছিল, সো আমার হয়তো অনেকে ভুল হতে পারে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আপনার সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।